গুড মর্নিং আমার সমস্ত দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের পুঁই মাছা গল্পটা তাদের আছে। পুঁই মাছা গল্প তাদের ফার্স্ট সেমিস্টারেই আছে। তাদের আজকে আমি পুঁই মাছা গল্পটা পড়াবো, যতটা সম্ভব হয় আমি পড়াবো, বাকি অংশটুকু যদি না হয় তাহলে পরের ক্লাসে পড়াবো। শুরু করছি পুঁই মাছা। সহায় হরি চাটুর্যে উঠানে পা দিয়াই স্ত্রীকে বলিলেন, একটা বড় বাটি কি ঘটি যা হয় কিছু দাও তো। তারক্ষুরও গাছ কেটেছে, একটু ভালো রস আনি। মানে কে? দেখো, সহায় হরি চাটুর্যে, নাম হলো সহায় হরি চাটুর্যে। তিনি তার স্ত্রীকে কি বলছেন, একটা বড় বাটি আনো তো, ঘটিতে যা হয় কিছু দাও তো। বড় বাটি কি ঘটি, মানে বলছে ঘটি বা বাটি যাই হোক কিছু একটা দাও যদি থাকে। তারক্ষুরও গাছ কেটেছে, ভালো রস, মানে কি গাছ দেখো, রসটা সেই জায়গায় নিয়ে আসবে বলে তিনি তার স্ত্রীকে বললেন। স্ত্রী অন্নপূর্ণা খড়ের রান্নাঘরের দাওয়ায় বসিয়া শীতকালে সকালবেলা নারিকেল তেলের বোতলে ঝাঁটার কাঠি পুড়িয়া 2 আঙুলের সাহায্যে ঝাঁটার কাঠির লগ্ন জমানো তেলটুকু সংগ্রহ করিয়া চুলে মাখাইতেছিলেন। স্ত্রীর নাম কি? অন্নপূর্ণা। তিনি কোথায় ছিলেন? তিনি খড়ের রান্নাঘরের দাওয়ায় বসেছিলেন। সময়টা কখন ছিল? শীতকালের সকালবেলা। কি করছিলেন? নারকেল তেলের বোতলে ঝাঁটার কাঠি পুড়ে 2 আঙুলের সাহায্যে ঝাঁটার কাঠি লগ্ন জমানো যে তেলটুকু আছে, ওই ঝাঁটার যে তেলটুকু জমেছিল সেই তেলটুকুকে সংগ্রহ করে করে, শীতকাল যেহেতু তেল জমে যায়, নারকেল তেল কাঠি দিয়ে বের করে তিনি চুলে মাখছিলেন। স্বামীকে দেখিয়া তাড়াতাড়ি গায়ের কাপড় একটু টানিয়া দিলেন মাত্র, কিন্তু বাটি কি ঘটি বাহির করিয়া দিবার জন্য বিন্দুমাত্র আগ্রহ তো দেখাইলেন না, এমনকি বিশেষ কোনো কথাও তিনি বলিলেন না। বলছেন যে তিনি তার স্বামীকে দেখিয়া কি করলেন, একটু ইতস্তত বোধ হলেন, তারপর তিনি বাটি বা ঘটি বের করে দেওয়ার জন্য বিন্দুমাত্র আগ্রহ দেখালেন না, এমনকি বিশেষ কোনো কথাও বললেন না। সহায় হরি অগ্রবর্তী হইয়া বলিলেন, সহায় হরিটি এগিয়ে গিয়ে বললেন, কি হয়েছে, বসে রইলে যে, দাও না একটা ঘটি। বলছে, একটা ঘটি তো দাও। খেন্তি টেন্তি সব কোথায় গেল এরা? তুমি তেল মেখে বুঝি ছোবে না? বলছে, খেন্তি টেন্তি এরা সবাই কোথায় গেল? তুমি কি তেল মেখে এদেরকে বুঝি ছোবে না? মানে তখনকার দিনে একটা কুসংস্কার ছিল যে তেল মাখার পর স্নান না করে ছোবে না, এইরকম একটা ব্যাপার। তাই উনি বলছেন যে তুমি কি তেল মেখে ছোবে না? অন্নপূর্ণা তেলের বোতলটি সরাইয়া স্বামীর দিকে খানিকক্ষণ চাহিয়া রইলেন, পরে অত্যন্ত শান্ত সুরে জিজ্ঞাসা করলেন, তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পারো? বলছে, তুমি মনে মনে কি ভাবছো বলতে পারো? স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে সহায় হরির মনে ভীতির সঞ্চয় হলো। দেখো, এখানে অন্নপূর্ণা এমনই নিস্তব্ধ ছিলেন, কোনো কথা বললেন না। তাতে কি হলো, তার স্বামী অর্থাৎ সহায় হরি চাটুর্যে একটুখানি সহায় হরি চাটুর্যের মধ্যে ভীতির সঞ্চার হলো, অর্থাৎ তিনি ভয় পেলেন। ইহা যে ঝড়ের অব্যবহিত পূর্বের আকাশের স্থিরভাব মাত্র। মানে কি? দেখো, ঝড়ের অব্যবহিত মানে ঝগড়ার পূর্ববর্তী যে একটা পূর্বাভাস, যে এরপর যদি কোনো কথা বাড়ে তাহলে নিশ্চয়ই ঝগড়া হবে, সংসারে কলহ বাড়বে, তাহলে মানে সহায় হরি তার স্ত্রী অন্নপূর্ণার সাথে নিশ্চয়ই একটা ঝগড়া হবে। তার আগের অবস্থা হয়, আকাশে যখন দেখবে ঝড় ওঠে তার আগে একটা কেমন থমথমে ভাব হয়, তারপরে হঠাৎ ঝড় উঠতে শুরু করে, সেটাই বলছে যে আকাশে স্থির ভাব মাত্র। তাহা বুঝিয়া তিনি মরিয়া হইয়া ঝড়ের প্রতীক্ষায় রইলেন। তিনি ভাবছেন তাহলে তার কিছু করার নেই, তিনি বাটি বা ঘটি যেহেতু চাইতে এসেছেন, কিছু কথাও বলছেন না, নিশ্চয়ই তাহলে এই সময় শান্ত আছে, মানে আকাশটা শান্ত, এবার ঝড় উঠবে, অর্থাৎ এখন আর কিছু বলবো না, ঝগড়া টগড়া হবে। তখন তিনি বলছেন যে অতিরিক্ত রকমের শান্ত হয়ে আছেন। তখন ইহা যে ঝড়ের অব্যবহিত পূর্বের আকাশের স্থিরভাব মাত্র, তাহা বুঝিয়া তিনি মরিয়া হইয়া ঝড়ের প্রতীক্ষায় রইলেন। তিনি ঝড়ের প্রতীক্ষা করছেন। একটু আমতা আমতা করিয়া কহিলেন, কেন, কি আবার কি, কি আবার কি? একটু আমতা আমতা করে উনি বলছেন, কি আবার কি? অন্নপূর্ণা পূর্বাপেক্ষাও শান্ত সুরে বলিলেন, আবার আগের মতোই অন্নপূর্ণা শান্ত সুরে বলছেন, দেখো, রঙ্গ করো না, বলছি ন্যাকামি করতে হয় অন্য সময় করো। বলছে, এই সময় তুমি ন্যাকামি করতে এসো না, তুমি কিছু জানো না, কি খোঁজ রাখো না? বলছে, তুমি কি কিছু জানো না বা খোঁজ রাখো না? অত বড় মেয়ে যার ঘরে, সে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায়, কি করে তা বলতে পারো? গায়ে কি গুজব রটেছে জানো? বলছে, যা তোমার মেয়ে তো বড় হয়েছে, তুমি সে কি করছো, মাছ ধরছো আর রস খেয়ে দিন কাটাচ্ছ, বুঝতেই পারছো রসটা তাড়ি করে খাওয়ার জন্যই বলা
বলা হচ্ছে। তো সেই রস খেয়ে তুমি দিন কাটাচ্ছ, বলতে পারো গায়ে কী গুজব রটেছে? সহায় হরি আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করলেন, কেন, কী গুজব রটেছে? কী গুজব জিজ্ঞাসা করো গিয়ে চৌধুরীদের বাড়ি। এটা অন্নপূর্ণা বলল। কে বলল? অন্নপূর্ণা বলল। কেবল বাগদি দুলে পাড়ার কেবল বাগদি দুলেপাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না। বলছে তুমি তো বাগদি দুলেপাড়ায় ঘুরে বেড়াও, তাহলে তুমি ভদ্রলোকের গায়ে কী করে? এটা তো ভদ্রলোকের পাড়া, ভদ্রলোকের গ্রাম, তুমি সেখানে কী করে বাস করছো? সমাজে থাকতে হলে সেই রকম মেনে চলতে হয়, সমাজে থাকতে গেলে সমাজের মতো করে থাকতে হয়। সহায় হরি বিস্মিত হইয়া কি বলিতে যাইতেছিলেন, অন্নপূর্ণা পূর্ববৎ সুরে পুনর্বার বলিয়া উঠিলেন, এক ঘরে করবে গো। তো দেখো, সহায় হরি বিস্মিত মানে অবাক হয়ে বলছেন যে অন্নপূর্ণা আগের মতো বলছে, কি বলিতে মানে কিছু একটা বলতে যাচ্ছে, তখন অন্নপূর্ণা আগের মতোই বললেন যে দেখো এক ঘরে তোমাকে করে দেবে, তোমাকে এক ঘরে করবে। কাল চৌধুরীদের চণ্ডীমণ্ডপে এসব কথা হয়েছে, সবাই বলছে তোমাকে এক ঘরে করে দেবে, চণ্ডীমণ্ডপে এইসব আলোচনা হয়েছে চৌধুরীদের। আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না, আমাদের হাতে ছোঁয়া জল কেউ খাবে না। আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না। বলছে আশীর্বাদ তো আমাদের মেয়ের হলো, কিন্তু বিয়েটা তো হলো না। ও নাকি উচ্চুগুগু করা মেয়ে, বলছে ও নাকি একটা মানে উচ্চুগুগু করা মানে মেয়ে, মানে গায়ের কোনো কাজে তোমাকে আর কেউ বলবে না। মানে দেখো, যার বিয়ে ভেঙে যায় তাকে এই রকম আখ্যা দেওয়া হতো, এরকম বলা হতো আগেকার দিনে, মানে উচ্ছিষ্টকে ইঙ্গিত করা হচ্ছে, মানে উচ্ছিষ্ট জাতীয় কিছু, যে ও নাকি উচ্চুগুগু হয়ে গেছে তোমার, এখন কি দুলেবাগ গায়ের কোনো কাজে তোমাকে আর কেউ বলবে না। তাহলে অন্নপূর্ণা সহায় হরি চাটুর্যকে বলছে গায়ের কোনো কাজে তোমাকে আর ডাকবে না কেউ, যাও ভালোই হয়েছে তোমার, এখন গিয়ে দুলেবাড়ি বাগদি বাড়ি উঠে বসে দিন কাটাও। বলছে এখন তুমি দুলেবাড়িতে যাও, বাগদি বাড়িতে যাও, গিয়ে তুমি দিন কাটাতে শুরু করো। সহায় হরি তাচ্ছিলের ভাব প্রকাশ করিয়া বলিলেন, এই আমি বলি না জানি কি ব্যাপার। সহায় হরি বলছেন একটা মানে ওনার কিছু ভ্রুক্ষেপই নেই এ সমস্ত কথায়, তিনি বলছেন তাই নাকি, আমি ভাবলাম যে কি নাই কি ব্যাপার, এক ঘরে করবে, সবাই এক ঘরে করেছেন, এবার বাকি আছেন কালীময় ঠাকুর। ও অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলে উঠলেন, কেন, তোমাকে এক ঘরে করতে বেশি কিছু লাগে নাকি? বলছে তোমাকে এক ঘরে করতে বেশি কিছু লাগে নাকি? তুমি কি সমাজের মাথা, না একজন মাতব্বর লোক? সেরকমও তো মানুষ নও যে তুমি একজন বড় সমাজের কেউ একজন, বা তোমাকে সবাই মান্যিগণ্যি করে চলবে, এমনও তো কোনো ব্যাপার নয়। মাতব্বর লোকও তুমি নও, চাল নেই চুলো নেই, এক করার মুরত নেই, চৌধুরীরা তোমায় এক ঘরে করবে তা এমন কঠিন কথা কি? বলছে তোমার তো চালও নেই চুলোও নেই, তাহলে তোমাকে কেন চৌধুরীরা এক ঘরে করবে না? আর সত্যিই তো এদিকে ধাড়ি মেয়ে হয়ে উঠলো, তোমার তো একটা বড় মেয়ে। হঠাৎ স্বর নামাইয়া বলিলেন, হলো যে 15 বছরে। তাহলে সহায় হরির মেয়ের বয়স কত? 15 বছর। বাইরে কমিয়ে বলে বেড়ালে কি হবে? বলছে বাইরে যদি তুমি কমিয়ে বলো, মানে বাইরে কিন্তু লোকেদের কাছে কমিয়ে বলে, বাইরে কমিয়ে বলে বেড়ালে কি হবে? লোকের চোখ নেই, লোক তো দেখতে পাচ্ছে তোমার মেয়েকে, বাইরে তুমি বয়সটাকে কমিয়ে বললেই কি হবে? বাইরের লোকেরা সবাই দেখতে পাচ্ছে তোমার মেয়েকে। পুনরায় গলা উঠাইয়া বলিলেন, না বিয়ে দেবার না কিছু, আমি কি যাব পাত্র ঠিক করতে? বলছে আমি কি পাত্র ঠিক করতে যাব? সশরীরে ততক্ষণ স্ত্রীর সম্মুখে বর্তমান থাকিবেন, স্ত্রীর গলার সুর ততক্ষণ কমিবার কোনো সম্ভাবনা নাই বুঝিয়া সহায় হরির দাওয়া হইতে তাড়াতাড়ি একটি কাঁসার বাটি উঠাইয়া লইয়া খিড়কি দুয়ার লক্ষ্য করিয়া যাত্রা করলেন। তাহলে কি, যতক্ষণ সহায় হরি ওখানে দাঁড়াবেন ততক্ষণ অন্নপূর্ণা ওই কথা বলতেই থাকবেন এবং ঝগড়া বাঁধতেই থাকবে। সেই কারণে তিনি আর কোনো কথা শুনলেন না। তিনি কি করলেন, কাঁসার একটা বাটি নিয়ে চলে গেলেন। কোথা দিয়ে বেরিয়ে গেলেন? খিড়কি দুয়ার দিয়ে বেরিয়ে গেলেন। কিন্তু খিড়কি দুয়ারের একটু এদিকে কি দেখিয়া হঠাৎ থামিয়া গেলেন এবং আনন্দপূর্ণ স্বরে বলিয়া উঠিলেন, এইসব কী রে? বলছে কি একটা দেখতে পেলেন, দেখে বলছে কী রে খেন্তি মা, এসব কোথা থেকে আনলি? তাহলে সহায় হরির মেয়ের নাম ছিল খেন্তি। বলছে খেন্তি তুই কী সব আনলি, ওসব কোথা থেকে আনলি? কিছু একটা খেন্তি নিয়ে এসেছে। ওহ এই যে, তারপর বলছে নিশ্চয়ই কিছু একটা, সেই এবার চিনতে পেরেছে, ওহ এই যে 14-15 বছরের একটি মেয়ে আর দুটি ছোট ছোট মেয়ে পিছনে লইয়া বাড়ি ঢুকিল। বলছে তার তাহলে কটি মেয়ে ছিল? 3টে মেয়ে ছিল। প্রথমে বড় মেয়েটির নাম হচ্ছে খেন্তি, আরও দুটো ছোট ছোট মেয়ে পিছনে বাড়িতে ঢুকিল। তাহার হাতে এক বোঝা পুঁই শাক, ডাঁটাগুলো মোটা ও হলদে ছিল। তাহলে কি ছিল? পুঁই শাক ছিল, ডাঁটাগুলো মোটা ও হলদে ছিল, হলদে চেহারা,
যেন মনে হয় কাহারা পাকা পুঁই গাছ উপড়াইয়া ফেলিয়া উঠানের জঙ্গল তুলিয়া দিতেছিল, মেয়েটি তাহাদের উঠান জঞ্জাল প্রাণপণে তুলিয়া আনিয়াছে। কেউ তাদের উঠোনের জঞ্জাল পরিষ্কার করছিল, মেয়েটা সব শুদ্ধ তুলে নিয়ে চলে এসেছে তাই মনে হচ্ছে। তাহলে হাতে কী ছিল খেন্তির? পুঁই শাক ছিল। ডাঁটাগুলো কী রঙের ছিল, কীরকম ডাঁটা ছিল? মোটা আর হলদে, ঠিক আছে। ছোট মেয়ে দুটির মধ্যে একজনের হাতে খালি ছিল, অপরটির হাতে গোটা 2-3 পাকা সুই পাতা জড়ানো কোনো দ্রব্য ছিল, ঠিক আছে। আরও দুটো মেয়ে ছিল। তাহলে খেন্তি ছাড়া সহায়রীর আরও কটি মেয়ে ছিল? 2টি মেয়ে ছিল। বড় মেয়েটি খুব লম্বা, গোলগাল চেহারা, মাথার চুলগুলো কৃষ্ণ ও আগোছালো। কৃষ্ণ মানে কালো। বড় মেয়েটি মানে খেন্তির খুব লম্বা ছিল, গোলগাল চেহারা ছিল। কেমন চেহারার বর্ণনা দিচ্ছে দেখো। মাথার চুলগুলো কৃষ্ণ ও আগোছালো ছিল, বাতাসে উড়িতেছে। মুখখানা খুব বড়, চোখ দুটো ডাগর ডগর ও শান্ত। তাহলে মুখখানা কেমন ছিল? বড় ছিল, খুব বড়। চোখ দুটো কেমন ছিল? ডাগর ডাগর ও শান্ত। সরু সরু কাচের চুড়িগুলো 2 পয়সা ডজনের একটি সেফটি পিন দিয়া একত্র করিয়া আটকানো। তাহলে তার কাচের চুড়িগুলো 2 পয়সার ডজনের কাচের চুড়িগুলো কি করেছে? একটি সেফটি পিন দিয়ে আটকে একত্র করে হাতে রাখা আছে। পিনটির বয়স খুঁজিতে যাইলে প্রাগৈতিহাসিক যুগে গিয়া পড়িতে হয়। অর্থাৎ ওই যে তোমার সেফটি পিনটা এতটাই মানে জং ধরা হয়ে গিয়েছিল আর পুরনো, তাই বলছে প্রাগৈতিহাসিক যুগে গিয়ে পড়তে হয়। এই বড় মেয়েটির নামই বোধ হয় খেন্তি, কারণ সে তাড়াতাড়ি পিছন ফিরিয়া তাহার পশ্চাৎবর্তিনীর হাত ধরিয়া পুঁই পাতা জড়ানো দ্রব্যটি লইয়া মেলিয়া ধরিয়া বলিল। তার পেছন দিকে যে বোন ছিল তাকে ধরে পুঁই পাতাটা নিয়ে সে কী করলো? জড়ানো দ্রব্যটা মেলে ধরে বলছে চিংড়ি মাছ। ও তার হাতে, যার হাতে খালি ছিল, সে খালিতে কি ছিল? চিংড়ি মাছ ছিল। বলছে দেখো বাবা, চিংড়ি মাছ। গয়া বুড়ির কাছ থেকে রাস্তায় নিলাম, দিতে চায় না, বলে তোমার বাবার কাছে আর দিনকার দরুন 2 পয়সা বাকি আছে। তাহলে সহায়রীর কাছে কত পয়সা বাকি ছিল? 2 পয়সা বাকি ছিল। কার কাছে? ওই গয়া বুড়ির কাছে। আমি বললাম দাও গয়া পিসি, দাও গয়া পিসি। কে বলছে কথাটা? খেন্তি বলছে, দাও গয়া পিসি। আমার বাবা কি তোমার 2 পয়সা নিয়ে পালিয়ে যাবে? তুমি দাও না, আমার বাবা কি 2 পয়সা বাকি আছে বলে নিয়ে পালিয়ে যাবে? আর এই পুঁই শাকগুলো ঘাটের ধারে রায় কাকা দিয়ে বললে নিয়ে যা, কেমন মোটা মোটা। তাহলে কে দিয়েছিল পুঁই শাকগুলো খেন্তিকে? রায় কাকা। চলে আসছি পরের অংশটুকুতে। অন্নপূর্ণা দাওয়া হইতে অত্যন্ত ঝাঁঝের সহিত চিৎকার করিয়া উঠিলেন, নিয়ে যা। অন্নপূর্ণা তার মেয়েকে বলল, এগুলো নিয়ে যা। আহা, কি অমর্ত্যই তোমাকে তারা দিয়েছে। বলছে তোমাকে অমর্ত্য মানে কি? অমৃতই তোমাদের তারা দিয়েছে। মানে ওই পুঁই শাকগুলো বা চিংড়ি মাছ। পাকা পুঁই ডাঁটা কাঠ হয়ে গিয়েছে, মানে পাকা পুঁই ডাঁটাগুলো পুরো একদম কাঠ হয়ে গেছে শুকিয়ে। 2 দিন পরে ফেলে দিত, নিয়ে যা। উনি তাদের আগাছা উঠিয়ে নিয়ে এসেছে। 2 দিন পরে ওগুলোকে ফেলে দিত, রায় কাকা সেগুলো তোমাকে দিয়ে দিয়েছে, তুমি ওগুলো ফেলে দিয়ে এসো, নিয়ে যাও। ভালোই হয়েছে, তাদের আর নিজেদের কষ্ট করে কাটতে হলো না। যত পাথুরে বোকা সব মরতে আসে আমার ঘাড়ে। বলছে তো তোমরা তো বোকা, তাই তোমাদের ঘাড়ে ওইগুলোকে দিয়ে দিয়েছে। আমার ঘরেই যত সব বোকা সব মরতে আসে আমার ঘাড়ে, ওইগুলো ওরা ফেলে দিত, কিন্তু তোমার হাতে দিয়ে দিয়েছে। ধাড়ি মেয়ে বলে দিয়েছি না, তোমার বাড়ির বাইরে কোথাও পা দিও না। বলছে ধাড়ি মেয়ে বলতে খেন্তিকে অন্নপূর্ণা বলছে, তার মেয়েকে অন্নপূর্ণা বলছে যে তুমি বাড়ির বাইরে আর পা দেবে না। লজ্জা করে না এ পাড়া সে পাড়া করে বেড়াতে? বিয়ে হলে যে 4 ছেলের মা হতে। বলছে বিয়ে হয়ে গেলে তো 4টে ছেলের মা হয়ে যেতে। খাওয়ার নামে আর জ্ঞান থাকে না? না, জ্ঞান থাকে না। না, বলছে খাওয়ার নামে আর জ্ঞান থাকে না। না, দিল আর পুঁই শাকের ডাঁটা নিয়ে চলে এলে, আর চিংড়ি মাছ নিয়ে চলে এলে। কোথায় শাক, কোথায় বেগুন, আর একজন বেড়াচ্ছেন, কোথায় রস, কোথায় ছাই, কোথায় পাঁশ? ফেল বলছি, ওসব ফেল। এসব অন্নপূর্ণা কাকে বলল? খেন্তিকে বলল। মেয়েটি শান্ত অথচ ভয় মিশ্রিত দৃষ্টিতে মার দিকে চাহিয়া হাতের বাঁধন আলগা করিয়া দিল। পুঁই শাকের বোঝা মাটিতে পড়িয়া গেল। বলছে কি করলো মেয়েটা? শান্ত, অথচ মেয়েটা কিন্তু খুবই শান্ত ছিল, কিন্তু ভয় পেয়ে গেল মায়ের এই কথাবার্তায়। সে মায়ের দিকে তাকিয়ে কি করলো? হাতের বাঁধন আলগা হয়ে গেল। হাতে যে পুঁই শাকের ডাঁটা ছিল, সে পুঁই শাকের ডাঁটা মাটিতে পড়ে গেল ভয়ে। অন্নপূর্ণা বকিয়া চলিলেন, যা তো রাধি, ও আপদগুলো টেনে খিড়কির পুকুরের ধারে ফেলে দিয়ে আয় তো। বলছে রাধি বলে একজন ছিল, তাকে বলছে যা ফেলে দিয়ে আয় খিড়কির পুকুরের ধারে ওই পুঁই শাকগুলোকে, পুঁই ডাঁটাগুলোকে। ফের যদি বাড়ির বার হতে দেখেছি তবে ঠ্যাং খোঁড়া না তো করি। বলছে
বলছে কি বলছেন উনি বলছেন বাড়ির বাইরে যদি তুই বেরিয়েছিস তাহলে তোর ঠ্যাং খোঁড়া করে দেবো। খেন্তিকে বলল কথাগুলো। আচ্ছা, বোঝা মাটিতে পড়িয়া গিয়াছিল, ছোট মেয়েটি কলের পুতুলের মতো সেগুলি তুলিয়া লইয়া খিড়কি অভিমুখে চলিল। তাহলে ছোট মেয়েটির নাম কি ছিল? রাধি, তাই তো? রাধি বলে কাকে বলল? ছোট মেয়েটিকে বলল। পুতুলের মতো সেগুলোকে তুলে খিড়কির দিকে গেল, কিন্তু ছোট মেয়ে অত বড় বোঝা আঁকড়াইতে পারিল না। অনেকগুলি ডাঁটা এদিকে ওদিকে ঝুলিতে ঝুলিতে চলিল। সহায়রী ছেলেমেয়েরা তাহাদের মাকে অত্যন্ত ভয় করিত। তার ছেলেমেয়েরা তার অন্নপূর্ণাকে খুব ভয় পেত। সহায় হরি আমতা আমতা করিয়া বলিতে গেলেন, তা এনেছে ছেলে মানুষ খাবে বলে, তুমি আবার বরং বলছো ওরা তো খাবে বলে নিয়েছে, যে তুমি কেন এইরকমভাবে কথা বলছো? এইরকম বলতে গেলেন। পুঁই শাকের বোঝা লইয়া যাইতে যাইতে ছোট মেয়েটি ফিরিয়া দাঁড়াইয়া মার মুখের দিকে চাইল। পুঁই শাকের বোটা নিয়ে যেতে যেতে মায়ের দিকে তাকালো। অন্নপূর্ণা তাহার দিকে চাহিয়া বললেন, না না, নিয়ে যা, খেতে হবে না, যা ফেলে দিয়ে আয়, খেতে হবে না। মেয়ে মানুষের আবার অত নোলা কিসের? বলছে মেয়ে মানুষের অত নোলা কিসের মানে অত লোভ কিসের? অত খেতে হয় না। এক পাড়া থেকে আর এক পাড়ায় নিয়ে আসবে দুটো পাকা পুঁই শাক ভিক্ষে করে এক পাড়া থেকে আরেক পাড়ায় নিয়ে আসছে পুঁই শাক ভিক্ষে করে খাবে বলে। যা যা, তুই যা, দূর করে বনে দিয়ে আয়। বলছে যা, ওগুলোকে বনে ফেলে দিয়ে আয়। সহায়রী বড় মেয়ের মুখের দিকে চাহিয়া দেখিলেন তাহার চোখ দুটো জলে ভরিয়া আসিছে। সহায়রী কি দেখলো না? খেন্তির চোখ দুটো জলে ভরে এসেছে। তার মনে বড় কষ্ট হলো, কিন্তু মেয়ের যতই স্বাদের জিনিস হোক, পুঁই শাকের পক্ষাবলম্বন করিয়া দুপুরবেলা স্ত্রীকে চটাইতে তিনি আদৌ সাহসী হইলেন না। মেয়ের পক্ষ নিয়ে যে আবার স্ত্রীকে পুঁই শাকের কথা তুলবেন দুপুরবেলা, সেই সাহস ওনার হলো না। নিঃশব্দে খিড়কি দৌড় দিয়ে বাহির হইয়া গেলেন। সে আবার সময়ে কী করলেন? তিনি বেরিয়ে গেলেন। দুপুরে হয়ে গিয়েছিল, তিনি কি করলেন? খিড়কি দৌড়ে বেরিয়ে গেলেন। বসিয়া রাঁধিতে বড় মেয়ের মুখের কাতর দৃষ্টি স্মরণে পড়িবার সঙ্গে সঙ্গে অন্নপূর্ণার মনে পড়িল গতর অরন্ধনের পূর্বদিন বাড়িতে পুঁই শাক রান্নার সময়, অরন্ধন দিবস হয় তোমরা জানো তো, সেই অরন্ধনের পূর্বদিন মানে রান্নার পুজোর আগের দিনে বাড়িতে পুঁই শাক রান্নার সময় খেন্তি আবদার করে বলেছিল, মা অর্ধেকগুলো কিন্তু একা আমার, আর অর্ধেক সব মিলে তোমাদের। তাহলে কি বলছেন? হ্যাঁ, এবার দেখো তাহলে কি হলো। অন্নপূর্ণা বলছেন যে খেন্তিকে যে দেখো অরন্ধন হচ্ছে রান্না পুজো, হিন্দুদের একটা কিন্তু খুব বড় উৎসব। তো সেই অরন্ধনের আগের দিনে বাড়িতে পুঁই শাক রান্নার সময় খেন্তি আবদার করিয়া বলিয়াছিল, মা অর্ধেকগুলো কিন্তু একা আমার, অর্ধেক সব মিলে তোমাদের। বলছে আমি কিন্তু একা সব অর্ধেক খাবো মানে রান্না, আর বাকি অর্ধেক তোমরা খাবে। মানে খেন্তি খেতে ভালোবাসতো। বাড়িতে কেহ ছিল না, তিনি নিজে গিয়া উঠোনের ওই খিড়কি দৌড়ের আশেপাশে যে ডাঁটা পড়িয়াছিল সেগুলি কুড়াইয়া লইয়া আসিলেন। বাকিগুলো কুড়ানো যায় না, ডোবায় ধারের ছাইগাদায় ফেলিয়া দিয়াছে। তাহলে কি করলো? খেন্তির মা খেন্তির প্রতি খেন্তিকে খুবই ভালোবাসতো। তো সে কি করলো? গিয়ে যে কটা ছিল ডাঁটা পড়েছিল সেগুলোকে তুললো, আর যেগুলো কোথায় ফেলা হয়েছে ছাইগাদা সেগুলো তো আর তোলা যায় না। কুচো চিংড়ি দিয়া এইরূপে চুপি চুপি পুঁই শাকের তরকারি রেঁধে ফেললেন মেয়ের জন্য। দুপুরবেলা খেন্তি পাতে পুঁই শাকের চচ্চড়ি দেখিয়া বিস্ময় ও আনন্দপূর্ণ ডাগর চোখে মায়ের দিকে ভয়ে ভয়ে চাহিল, মায়ের দিকে ভয়ে ভয়ে তাকালো। দু একবার এদিক ওদিক ঘুরিয়া আসিতেই অন্নপূর্ণা দেখিলেন উক্ত পুঁই শাকের এক টুকরো তাহার পাতে পড়িয়া নেই, সব পুঁই শাক খেয়ে নিয়েছে। পুঁই শাকের উপর তাহার এই মেয়েটির কিরূপ লোভ তাহা তিনি জানিতেন। জিজ্ঞাসা করলেন, কিরে খেন্তি, আর একটু চচ্চড়ি দিই? জিজ্ঞাসা করছেন ওনার মা, ওর মা খেন্তির মা জিজ্ঞেস করছে যে কিরে খেন্তি, তোকে কি আর একটু চচ্চড়ি দেব? খেন্তি তৎক্ষণাৎ ঘাড় নাড়িয়া এই আনন্দজনক প্রস্তাব সমর্থন করিল। খেন্তি তৎক্ষণাৎ কী করলো? হ্যাঁ হ্যাঁ, আমি আরেকটু নেব চচ্চড়ি। এমন আনন্দজনক প্রস্তাব ওর কাছে যে আরেকটু খাবে, আরেকটু পাবে। কী ভাবিয়া অন্নপূর্ণার চোখে জল আসিল। চাপিতে গিয়া তিনি চোখ উঁচু করিয়া চালের বাতায় গোজা ডালা হইতে শুকনো লঙ্কা পাড়িতে লাগলেন। তিনি এই চোখ জলে ভরে গেল। তখন তিনি কি করলেন? তিনি চালের বাতায় গোজা ছিল ডালা থেকে শুকনো লঙ্কা, ও চালে সে শুকনো লঙ্কা দিলে চালগুলো ভালো সংরক্ষিত থাকে, হ্যাঁ, পোকা হয় না, সেই শুকনো লঙ্কা দিয়ে রাখে ওই জন্য চালে। তো সেই চাল থেকে শুকনো লঙ্কা নিতে রাখলেন।
চোখ তুলিয়া উঁচু বাতা, আচ্ছা সেই চাল না, এখানে আমার একটু মিস্টেক হলো। চালের বাতা বলতে ওদের যে ঘরের চাল ছিল সেইখানেই গোঁজার ডালায় শুকনো লঙ্কা ছিল, সেইখান থেকে লঙ্কাগুলো পেড়ে উনি দিতে লাগলেন। চালের বাতায় গোঁজা ডালা হইতে একটা ডালায় শুকনো লঙ্কাগুলো রাখা ছিল, সেখান থেকে তিনি দিলেন। গরিবের ঘর তোমরা বুঝতেই পারছো। কালী মায়ের চণ্ডী মণ্ডপে সেদিন বৈকালবেলা সহায়রীর ডাক পড়লো। তাহলে কালী মায়ের চণ্ডী মণ্ডপটা কোন কিসের ছিল? কালী মায়ের চণ্ডী মণ্ডপ ছিল। তো সেইখানে বিকেলবেলা সহায়রীর ডাক পড়লো। সবাই মিলে বলেছে এক ঘরে করবে, তো একটা আলোচনা চলছে গ্রামের মধ্যে। সংক্ষিপ্ত ভূমিকা ফাঁদিবার পর কালীময় উত্তেজিত সুরে বলিল, কালীময়ের চণ্ডী মণ্ডপ। কালী মায়ের না, কালীময়, তার মানে হলো চণ্ডী মণ্ডপটা যার, চণ্ডী মণ্ডপের যিনি মালিক ছিলেন তার নাম কি? কালীময়। চণ্ডী মণ্ডপটা যার মালিক, মানে চণ্ডী মণ্ডপের যিনি মালিক ছিলেন তার নাম হলো কালীময়। কালীময় চণ্ডী মণ্ডপে সেদিন বৈকালবেলা সহায়রীর ডাক পড়িল। সংক্ষিপ্ত ভূমিকা ফাঁদিবার পর কালীময় উত্তেজিত সুরে বলিলেন, কি বলছেন কালীময় সুরে, কি বলিলেন উত্তেজিত সুরে? সেই সব দিন কি আর আছে ভায়া? বলছে সেই সব দিন কি আর আছে? এই ধরো কেষ্টমুকুজ্জে, স্বভাব নইলে পাত্র দেব না। কেষ্টমুকুজ্জে বলছে, কেষ্টমুকুজ্জ ছিল আরেকজন গ্রামের আরেকজন ব্যক্তি, যে বলছে স্বভাব নইলে পাত্র দেব না। সেই রকম তো স্বভাব নয়, তাই আমি পাত্র দেব না। স্বভাব নইলে পাত্র দেব না করে কি কাণ্ডটাই করলেন। অবশেষে কিনা হরির ছেলেটাকে ধরে পড়ে মেয়ের বিয়ে দিলেন, তবে রক্ষে। হরির ছেলে বলে হরি আরেকজন ছিল, তার ছেলেটাকে ধরে পড়ে মেয়ের বিয়ে দিতে হলো। তারা কি স্বভাব? বলছে তাদের আবার কি স্বভাব? রাম বলো 6-7 পুরুষ। এই দেখো এইখানে কিন্তু কালীময়ের যে চণ্ডী মণ্ডপে কালীময় হচ্ছে হত্যাকর্তা। এবার সেখানে কালীময় বলছেন যে তোমার মেয়ের তো বিয়ে হয়নি, এবার কে কিভাবে তার মেয়ের বিয়ে দিয়েছে সেইগুলো বলে সহায়হরিকে বোঝাতে চেষ্টা করছে। বলছে যে হরির ছেলেটাকে ধরে পেরে মেয়ের বিয়ে দেয় তবে রক্ষে। তারা কি স্বভাব? তারা কি স্বভাব? রাম বলো 6-7 পুরুষে ভঙ্গ পচা ক্ষত্রিয়। বলছে রাম বলো 6-7 পুরুষ ভঙ্গ পচা ক্ষত্রিয়। পরে সুর নরম করিয়া বলিলেন, তার সমাজের সেসব শাসনের দিন কি আর আছে? বলছে তুমি দেখো আগেকার এই যে সমাজে এই যে শাসনগুলো ছিল, এই শাসনগুলো কি আর আছে? এগুলো পচা একটা ক্ষত্রিয়, মানে সোনা জিনিস। হ্যাঁ, পুরুষের ভঙ্গ, 6-7 পুরুষের ভঙ্গ, এগুলো হচ্ছে মানে পূর্বপুরুষ ধরে চলে আসছে যে এই রকম হবে না, ওই রকম হবে না, এইভাবে মেয়ের বিয়ে দেব না, আবার তো দিতেই হলো, এই রকম সব কিছু নিয়ে আর কি সহায়হরিকে তারা আক্রমণ করছে। পরে সুর নরম করিয়া বলিলেন, তার সমাজে সেসব শাসনের দিন কি আর আছে? দিন দিন চলে যাচ্ছে, বেশি দূর যাই কেন? এই যে তোমার মেয়েটি 13 বছরের। সহায়হরিকে কে বলছে? কালীময় বলছেন। কালীময় বলছেন যে কি বলছেন যে এই তো তোমার মেয়ে 13 বছরের। হ্যাঁ, সহায়হরি বাধা দিয়া বলিতে গেলেন, এই শ্রাবণের 13। বলছে এই তো শ্রাবণ মাসের 13। আহা, 13 আর 16 তফাৎ কিসের শুনি? কালীময় আবার বলছেন সহায়হরিকে, তোমার মেয়ের তো বিয়ে, যেহেতু ওর মেয়ের বিয়ে হয়নি। দেখো তখনকার দিনে একটা ব্যাপার ছিল যে মেয়ের বয়স 15, 13 কি 14 পেরিয়ে গেলেই কিন্তু বিয়ে না দিলেই কিন্তু সারা গ্রাম রটে যাবে, আর বিয়ে দেওয়ার জন্য কিন্তু তার বাবা মাকে সবাই কিন্তু উস্কাবে, আর তারপর যদি না দেয় তাদেরকে কিন্তু এক ঘরে করা হতো। সহায়হরিকে বলছেন, আহা 13 বা 16 তফাৎ কিসের শুনি? 13 আর 16 তফাৎটা কিসের? মানে 13 হোক আর 16 হোক একই তো। আর যে 13 হোক, চাই 16 হোক, চাই 50 হোক, তাতে আমাদের দরকার নেই। বলছে আমাদের গ্রামে দরকার নেই, সে তোমার হিসেব তোমার কাছে, কিন্তু পাত্রর আশীর্বাদ হয়ে গেল, তুমি যে বেঁকে বসলে কি জন্যে শুনি? বলছে তোমার মেয়ের তো আশীর্বাদ হয়ে গেছিলো, তাহলে তুমি কেন বিয়েটা দিলে না? ও তো একরকম উচ্ছুগুগো করা মেয়ে, মানে ও তো এই পাড়া বেড়ানি মেয়ে। উচ্ছুগুগো মানে হচ্ছে পাড়া বেড়ানি, এদিক ওদিক ঘুরে বেড়ায়। আশীর্বাদ হও যা, বিয়ে হও তা। বলছে আশীর্বাদ হয়ে যাওয়াও যা, বিয়েও তো হয়ে যাওয়া তা। 7 পাকের যা বাকি, এই তো 7 পাক দিলেই তো, 7 পাক ঘুরলেই তো বিয়েটা হয়ে যায়। সমাজে বসে এইসব কাজগুলো তুমি যে করবে আর আমরা বসে বসে দেখবো, এ তুমি মনে ভেবো না। সহায়হরিকে কালীময় বলল। কালীময় কি বলছেন? তিনি বলছেন, তার বক্তব্য হচ্ছে যে তুমি তোমার মেয়ের বিয়ে দাও, এইভাবে চলবে না সমাজে থাকতে গেলে সমাজের মতো করে থাকতে হবে। মেয়েকে তোমাকে বিয়ে দিতেই হবে সেই ছেলের সাথে, তুমি কেন বেঁকে বসলে? সমাজে বসে এসব কাজ তুমি করবে, এটা তুমি মনে মনে ভেবে নিও না যে তুমি করতে পারবে।
সমাজের বামুনদের যদি জাত মারবার ইচ্ছে না থাকে মেয়ের বিয়ের বন্দোবস্ত করে ফেলো। পাত্তর রাজপুত্তর না হলে পাত্তর মেলে না। বলছে তোমার মেয়েকে কি রাজপুত্তরে বিয়ে করবে? তাহলে কি মেয়ের বিয়ে দেবে না? মেয়ের বিয়ের বন্দোবস্ত করে ফেলো। পাত্তর রাজপুত্তর না হলে পাত্তর মেলে না। গরিব মানুষ দিতে থুতে পারবে না বলেই শ্রীমন্ত মজুমদারের ছেলেকে ঠিক করে দিলাম। ওই কালীময়েরাই ঠিক করে দিয়েছিল যে ওর মেয়ের বিয়ে গ্রাম থেকেই ঠিক করে দেওয়া হয়েছিল। কার সাথে? শ্রীমন্ত মজুমদার বলে একজন ছিলেন, তার ছেলের সাথে। তুমি তো মানে সহায়হরি তো গরিব মানুষ ছিল, তো কিছু দিতে পারবে না, মেয়েকেই শুধু দেবে, পণ হিসেবে তো কিছু দিতে পারবে না। আর সেই জন্য শ্রীমন্ত মজুমদারের ছেলে, ওর যেমন ছেলের দরকার তেমন দেওয়া হয়েছিল। লেখাপড়া নাই বা জানলে, বলছে লেখাপড়া নাই বা জানলো, জাজ ম্যাজিস্ট্রেটের না হলে কি মানুষ হয় না? বলছে জজ ম্যাজিস্ট্রেটের ছেলেকে কি বিয়ে দেবে? তাহলে কি মানুষ হয় না? লেখাপড়া নাই বা জানলো। দিব্যি বাড়ি বাগান পুকুর, শুনলাম এবার নাকি 20 জমিতে 4টি আমন ধানও করেছে। ব্যাস রাজার হাল। বলছে বেশ তো, ওদের বাড়ি বাগান পুকুর সবই আছে, 4টে আমন ধানও আছে। এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। হ্যাঁ, 20 জমিতে 4টি আমন ধানও করেছে। ব্যাস রাজার ছেলে। 2 ভাইয়ের অভাব কি? বলছে 2 ভাই আছে, তাদের অভাব নেই। ইতিহাসটা হইতেছে এই যে মণিগাঁয়ের উক্ত জমিদারের মহাশয়ের পুত্রটি কালীময় ঠিক করে দিয়েছিল। দেখো ইতিহাসটা কি না, মণিগাঁয় কোন গ্রামের ছেলের সাথে খেন্তির বিয়ে ঠিক হয়েছিল? মণিগাঁয়ের উক্ত মজুমদার মহাশয়, শ্রীমন্ত মজুমদারের মহাশয়ের পুত্রের সাথে বা ছেলের সাথে বিয়েটা কে ঠিক করে দিয়েছিল খেন্তির? কালীময়, যার চণ্ডীমণ্ডপ। কেন কালীময় মাথা ব্যথা করিয়া সহায় হরির মেয়ের বিয়ের সম্বন্ধ মজুমদার মহাশয়ের ছেলের সঙ্গে ঠিক করিতে গেলেন, তাহার কারণ নির্দেশ করিতে যাইয়া কেহ বলেন যে কালীময় নাকি মজুমদার মহাশয়ের কাছে অনেক টাকা ধারেন। কালীময় বলছেন মজুমদার মহাশয়ের কাছে অনেক টাকা তিনি ধার পান, সেই জন্য তিনি তার নিজের স্বার্থের কারণে এই কাজটা করেছিলেন। অনেক দিনে সুদ পর্যন্ত বাকি, শীঘ্র নালিশ হইবে ইত্যাদি। বলছে সুদ পর্যন্ত বাকি ছিল, এবার শ্রীমন্ত মজুমদার আসবে নালিশ করতে, তো তিনি তার নিজের দিকটা সামলানোর জন্য খেন্তির সাথে বিয়ে ঠিক করেছিলেন। এই গুজব যে শুধু অবান্তর তাহাই নয়, ইহার কোনো ভিত্তি আছে বলেও মনে হয় না। এটা যে গুজব রটেছে, এটা কালীময় বলছে গুজব রটেছে। আচ্ছা, ইহা দুষ্ট পক্ষের রটনা মাত্র। যাহাই হোক, পাত্রপক্ষ আশীর্বাদ করিয়া যাওয়ার দিন কতক পরে সহায়হরি টের পান পাত্রটি কয়েক মাস পূর্বে নিজের গ্রামে কি একটা করিবার ফলে গ্রামের এক কুম্ভকার বধূর আত্মীয় স্বজনের হাতে বেদম প্রহার খাইয়া কিছুদিন নাকি শয্যাগত ছিল। কেন তাহলে সহায়হরি তার মেয়ে সেই ছেলেটির সাথে বিয়েটা ভেঙে দিয়েছিল? সে খবর পেয়েছিল আশীর্বাদের কিছুদিন পর যে কুম্ভকার বধূর আত্মীয় স্বজন, নিশ্চয়ই সেই বধূর সাথে সে কিছু একটা করেছিল, তাহলে ছেলেটা নিশ্চয়ই লম্পট ছিল। সেই জন্য এমন কিছু করেছিল যে কুম্ভকার বধূর আত্মীয় স্বজনের হাতে সে মার খেয়ে বিছানায় শয্যা হয়ে গিয়েছিল। এই রকম পাত্রে মেয়ে দিবার প্রস্তাব মনোপুত না হওয়ায় সহায়হরি সেই সম্বন্ধ ভাঙিয়া দেন। এই রকম একটা ছেলের সাথে তার মেয়ের বিয়ে দেবে, এমন একটা লম্পট ছেলের সাথে, সেই জন্য সে বিয়ে ভেঙে দিয়েছিল। দিন 2 পরের কথা, সকালে উঠিয়া সহায়হরি উঠানে বাতাবি লেবু গাছের ফাঁক দিয়া যেটুকু নিতান্ত কচিরাঙা রৌদ্র আসিয়াছিল তাহারই আতপে বসিয়া আপন মনে তামাক টানিতেছেন। তাহলে সকালবেলা সহায়হরি কোথায় বসে তামাক টানছিলেন? বাতাবি লেবুর গাছের ফাঁক দিয়া যেহেতু নিতান্ত কচিরাঙা রৌদ্র আসছিল তাহারই আতপে বসিয়া আপন মনে তামাক টানছিলেন। কি টানছিলেন? তামাক টানছিলেন। বড় মেয়ে খেন্তি আসিয়া চুপি চুপি বলিল, বাবা যাবে না, মা ঘাটে গেল। বাবা যাবে না, মা ঘাটে গেল। সহায়হরি একবার বাড়ির পাশে ঘাটের পথের দিকে কি জানি কেন চাহিয়া দেখিলেন, পরে নিম্নস্বরে বলিলেন, যা শিগগির শাবলখানা নিয়ে আয় দিকি। বলছে যা তো, শাবলখানা নিয়ে আয়। কথা শেষ করিয়া তিনি উৎকণ্ঠার সহিত জোরে জোরে তামাক টানিতে লাগিলেন এবং পুনরায় একবার কি জানি কেন খিড়কির দিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করিলেন। একবার খিড়কির দিকে তাকালেন। ইতিমধ্যে প্রকাণ্ড ভারী একটা লোহার শাবল 2 হাত দিয়া আঁকড়াইয়া ধরিয়া খেন্তি আসিয়া পড়িল। তৎপরে পিতা পুত্রীতে সন্তর্পণে সম্মুখের দরজা দিয়া বাহির হইয়া গেল। কি বলছে? ইতিমধ্যে একটা প্রকাণ্ড ভারী লোহার শাবল 2 হাত দিয়া আঁকড়াইয়া ধরিয়া খেন্তি আসিয়া পড়িল। কী করলো? একটা লোহার শাবল নিয়ে এলো খেন্তি।
তৎপরে পিতা পুত্রীতে সন্তর্পণের সম্মুখের দরজা, সামনের দরজা দিয়ে দুজনে বেরিয়ে গেল। ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছিল ইহারা কারো ঘরে শীত দিবার উদ্দেশ্যে চলিয়েছেন। তাহলে দেখে মনে হচ্ছিল এরা বোধহয় কারুর ঘরে শীত দিতে যাচ্ছে। তাহলে শীত শব্দের অর্থ কি? শীত হচ্ছে চুরি করবার জন্য যখন গর্ত খোঁড়া হয় তাকে বলা হয়, সেই শাবলটা নিয়ে যাচ্ছে বলে বলা হচ্ছে যেন শীত দিতে যাচ্ছে, যেন গর্ত খুঁড়তে যাচ্ছে। আচ্ছা, তাহলে এখানে যদি বলা হয় যে প্রশ্ন কি কি আসতে পারে, আমি প্রশ্নোত্তর পর্ব নিয়ে আসব, প্রশ্ন আমি আলোচনা করে দেব। তোমরা যদি নোটস পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হবে। নাম্বার আমি তোমাদের দিয়ে দেব। নাম্বার হলো 9804753270। এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। পিডিএফ নোটসও তোমরা পেয়ে যাবে, আর পড়তে চাইলে অবশ্যই এই নম্বরে তোমরা যোগাযোগ করো। এর পরের অংশ নিয়ে আমি ক্লাস আরেকটা দেব, পরের অংশটুকু তারপর প্রশ্নোত্তর পর্ব। আজ আরেকটু বলে দিই আজকে যে এখান থেকে প্রশ্ন কি আসতে পারে। দেখো, খেন্তির মায়ের নাম কী ছিল, বাবার নাম কী ছিল, খেন্তি কী হাতে করে নিয়ে এসেছিল, খেন্তির ছোটো বোনের নাম কী ছিল, তার হাতে কী ছিল, গয়া পিসির কাছ থেকে খেন্তি কী কিনেছিল, রায় কাকা তাকে কী দিয়েছিল। আচ্ছা, চণ্ডীমণ্ডপের মালিক কে ছিল। আচ্ছা, তারপর হচ্ছে তোমার কালীময় কার সাথে বিয়ে ঠিক করেছিল, খেন্তির কোন গ্রামের ছিল তারা। তারপর এখানে দেখো একটা বিকৃত সমাজকে এখানে তুলে ধরা হচ্ছে, সমাজের মানুষের ভিন্ন মানসিকতা। সহায় হরি কিছু নাই করুক, কিছু তার সেই যতই গরিব হোক না কেন তার মনুষ্যত্ব কিন্তু একদম ঠিক জায়গায় আছে। তার মেয়েকে কিন্তু লম্পট ছেলের সাথে বিয়ে দেবে না, তার মেয়েকে সে খুব ভালোবাসত। অপরদিকে কালীময়ের চরিত্র পাওয়া যাচ্ছে, এইগুলো একটুখানি দেখতে হবে। তোমাদের পিডিএফে নোটস পেতে চাইলে আমি তোমাদের নোটস দিয়ে দেবো। এখান থেকে অনেক বড় প্রশ্ন আসবে, বড় প্রশ্ন হবে। শর্ট প্রশ্ন আমি আলোচনা এখানে করে দেবো, তবে বড় প্রশ্নগুলোর জন্য তোমাদের আমার সাথে যোগাযোগ করতে হবে। আমি আরেকবার নম্বরটা বলছি, তোমরা নোট করে নাও। 9804753270। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। পরের আলোচনা পরের ক্লাসে। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ।